বন্ধুরা একবার ইমাজিন করুন একটি 13 বছরের ছেলে যাকে নিজের এবং নিজের পরিবারের খাবার জোগাড় করার জন্য দিনের প্রায় 17 ঘন্টা চাষের জমিতে কাজ করতে হয়, কিন্তু পরবর্তীতে সেই ছেলেই নিজের ইচ্ছা ও পরিশ্রমের জোরে বড় হয়ে এমন একটি কোম্পানি তৈরি করে ফেলে যা আজকে পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে একটি, এবং আজকের দিনে যার বার্ষিক আয় কয়েক বিলিয়ন ডলারেরও বেশি। বন্ধুরা এই গল্পটি হলো বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি হন্ডাইয়ের প্রতিষ্ঠাতা চাং জু ইয়াং এর সম্পর্কে। বন্ধুরা গল্পের শুরু হয় আজ থেকে 108 বছর আগে জাপান অধ্যুষিত কোরিয়ার থংচং নামের একটি ছোট গ্রামে, যে গ্রাম বর্তমানে উত্তর কোরিয়ায় অবস্থিত। চাং জু ইয়াং 1915 সালের 25শে নভেম্বর এই গ্রামের একটি গরিব কৃষক পরিবারে জন্ম নেয়। সে তার 7 ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বড় ছিল এবং পরিবারের দুবেলার খাবার জোগাড় করার জন্য তাকে তার বাবার সাথে চাষের জমিতে দিনে প্রায় 16 থেকে 17 ঘন্টা কাজ করতে হতো। কিন্তু এত পরিশ্রমের পরেও কোনো দিন তাদের একবেলার খাবারও ঠিকমতো জুটত না। এদিকে চাং বড় হয়ে একজন স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু দুর্ভাগ্যবশত সংসারের অভাব অনটনের জন্য তার স্কুলে পড়ার সুযোগ হয়নি এবং তার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এরই মাঝে চাংকে প্রায় কাঠ বিক্রি করতে পাশের শহরগুলিতে যেতে হতো, এবং সেখানে গিয়ে সে দেখত যে শহরের লোকেদের কাছে যথেষ্ট খাবার আছে, ভালো কাপড় আছে, তাও আবার সারাদিন চাষের জমিতে কাজ না করে। এসব দেখে সে তার নিজের জীবনের অসহ্য পরিশ্রম এবং অভাবের প্রতি বিরক্ত হতে শুরু করে এবং মনে মনে সে এসব থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। এভাবেই একদিন সে একটি খবরের কাগজে জানতে পারে যে পাশের কুয়োন নামক একটি শহরে একটি কনস্ট্রাকশনের কাজ শুরু হবে এবং সেখানে শ্রমিকের প্রয়োজন আছে। এটা জানার পরে সে মনে মনে ঠিক করে ফেলে যে কুয়োন শহরে গিয়ে সে সেই কাজে যোগ দেবে। আর এই উদ্দেশ্যেই 1932 সালে মাত্র 16 বছর বয়সে সে এক অদ্ভুত কাজ করে বসে। একদিন রাতে সে তার এক বন্ধুর সাথে বাড়ি থেকে পালিয়ে কুয়োন শহরে চলে যায়। সেখানে গিয়ে সে সেই কনস্ট্রাকশনের কাজে যোগ দেয় এবং 2 মাস সেখানে কাজ করে, এবং কাজ খুব কঠিন হলেও চাং মনে মনে খুব খুশি ছিল, কারণ সে তখন স্বাধীনভাবে রোজগার করতে পারছিল এবং তাকে তার গ্রামের মতো দিনে 16 থেকে 17 ঘন্টাও কাজ করতে হচ্ছিল না। এছাড়াও এই কনস্ট্রাকশনের কাজ তার মনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্যাশন জাগিয়ে দিয়েছিল, যা তার পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কিন্তু চাংয়ের এই স্বাধীনতা বেশি দিন স্থায়ী হয়নি। 2 মাস পরে চাংয়ের বাবা তাকে খুঁজে বের করেন এবং তাকে আবার তার গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু গ্রামে ফিরে এলেও চাং সবসময় শহরে যেতে চাইতো এবং সে বুঝতে পেরেছিল যে গ্রামে থেকে হাজার পরিশ্রম করেও সে তার জীবনে কোনো উন্নতি করতে পারবে না। এই জন্যই সে পরে আরও 2 বার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু দুবারেই তার বাবা তাকে খুঁজে বের করে এবং আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু ফাইনালি 1934 সালে 18 বছর বয়সে চাং 4র্থ বারের জন্য বাড়ি থেকে পালিয়ে যায় এবং পায়ে হেঁটেই কোরিয়ার রাজধানী সিওল শহরে পৌঁছে যায়। বন্ধুরা এখানে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে গল্পে যে সময়ের কোরিয়ার কথা বলা হচ্ছে সে সময় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বলে কোনো দেশ ছিল না। সমগ্র দেশের নামে ছিল কোরিয়া এবং পুরো দেশটি জাপানের দখলে ছিল এবং জাপানিরাই শাসন করত। সেই সময় সিওল শহর পুরো কোরিয়া দেশটির রাজধানী শহর ছিল, কিন্তু বর্তমানে সিওল হলো দক্ষিণ কোরিয়ার রাজধানী। এবার গল্পে ফিরে আসা যাক। চাং জু ইয়াং সিওল শহরে গিয়ে নানা রকম ছোট বড় কাজ করতে থাকে এবং ফাইনালি সে বকহং রাইস স্টোর নামে একটি চালের দোকানে ডেলিভারি বয়ের কাজে যোগ দেয়, এবং এখানে সে এত ভালো কাজ করে যে দোকানের মালিক খুশি হয়ে তাকে ডেলিভারি বয় থেকে দোকানের অ্যাকাউন্ট্যান্টের পদে বসিয়ে দেয়। এবারও চাং আরও ভালো কাজ করে দোকানের অনেক উন্নতি করে ফেলে, কিন্তু 2 বছর পরে সেই দোকানের মালিক অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং এই সময় তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা চাংয়ের জীবনকে পুরোপুরি বদলে দেয়। অসুস্থ হয়ে পড়ায় তিনি চাংয়ের হাতে সমস্ত দোকানের মালিকানা তুলে দেন, আর এভাবেই হঠাৎ করেই চাং একজন অ্যাকাউন্ট্যান্ট থেকে সিওল শহরের এক চালের দোকানের মালিকে পরিণত হয়। চাংয়ের জীবনে সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু তখনই গল্পে আসে এক নতুন অধ্যায়। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাপান এই যুদ্ধে জড়িয়ে পড়ে। জাপান সরকার তাদের সেনার খাবারের জন্য কোরিয়ার সমস্ত চালের দোকানের মালিকানা নিজের হাতে নিয়ে নেয় এবং এভাবে চাংয়ের দোকানও জাপানিদের হাতে চলে যায় এবং তার এত বছরের পরিশ্রম পুরোটাই জলে চলে যায়। চাং এই সময় ভেঙে পড়েন, কিন্তু তিনি হার মানেননি। এবার তিনি এমন ব্যবসার খোঁজ করতে শুরু করেন যেখানে জাপানি সরকারের কোনো হাত নেই, এবং তিনি গাড়ি রিপেয়ারিংয়ের গ্যারেজ খোলার কথা ভাবেন। 1940 সালে তিনি 3000 ওনের লোন নিয়ে একটি গাড়ি রিপেয়ারিংয়ের গ্যারেজ খোলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1 মাস পরে সেই গ্যারেজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই সময় চাং অনেক বড় সমস্যায় পড়ে যায়, কারণ তাকে 3000 ওনের লোন শোধ করতে হতো, আবার কাস্টমারদের যা ক্ষতি হয়েছিল তাও শোধ করতে হতো, কিন্তু এর জন্য তার হাতে কোনো টাকাই ছিল না। যে কোনো সাধারণ মানুষই এই পরিস্থিতিতে হাল ছেড়ে দিতে পারে, কিন্তু চাং আবার এই পরিস্থিতির মোকাবিলা করেন।
তিনি আবার ৩৫০০ ওন লোন নেন এবং আবার একটি নতুন ভালো গ্যারেজ খোলেন আর এর নাম রাখেন এডু কার সার্ভিস। এই সময় তিনি দেখেন যে অন্যান্য গ্যারেজগুলি গাড়ি রিপেয়ার করতে অনেক দিন সময় লাগে আর এজন্য কাস্টমারদেরও অনেক সমস্যায় পড়তে হয়। তাই তিনি তার গ্যারেজে অনেক কম সময়ে গাড়ি রিপেয়ার করতে শুরু করেন। যেখানে অন্যান্য গ্যারেজগুলির একটি গাড়ি সংক্রান্ত সমস্যা ঠিক করতে প্রায় ২০ দিন সময় নিত, সেখানে চাংয়ের গ্যারেজ তা মাত্র ৫ দিনেই ঠিক করে দেয়। এর ফলে তার গ্যারেজে কাস্টমারদের সংখ্যাও বাড়তে শুরু করে এবং তার গ্যারেজ আরও বড় হতে থাকে এবং কর্মচারীর সংখ্যাও বাড়তে বাড়তে ৮০ জনে পৌঁছে যায়। চাং এই সময় একজন সফল গ্যারেজের মালিকে পরিণত হয়ে গিয়েছিল এবং তিনি তার লোন ও কাস্টমারদেরও ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিলেন এবং তার পাশাপাশি তিনি তার পরিবার সমেত সিওল শহরে সেটেল হয়ে গিয়েছিলেন। সবকিছুই ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু তখনই আবার চাংয়ের জীবনে আসে নতুন এক সমস্যা। জাপান সরকার যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র বানানোর জন্য তার গ্যারেজটি দখল করে নেয় এবং পাশের একটি স্টিল কারখানার সঙ্গে যুক্ত করে দেয় এবং আবারও এক ঝটকায় চাংয়ের কাছ থেকেই তার জীবনের সমস্ত পরিশ্রম চলে যায়। তিনি আবার তার পরিবার সমেত গ্রামে ফিরে আসেন, কিন্তু এইবার চাংয়ের হাতে ৫০,০০০ ওন মূল্যের সেভিং ছিল এবং তিনি যথেষ্ট কনফিডেন্ট ছিলেন যে তিনি কোনো না কোনো বিজনেস আবার শুরু করতে পারবেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই কোরিয়া দেশটি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় ভাগ হয়ে যায় এবং জাপানি শাসনও শেষ হয়ে যায়। চাং আবার দক্ষিণ কোরিয়ার সিওল শহরে আসেন এবং নতুন একটি গাড়ি রিপেয়ারিংয়ের গ্যারেজ খোলেন এবং এর নাম দেন হোন্ডাই অটো সার্ভিস। বন্ধুরা, হোন্ডাই শব্দের অর্থ হলো মডার্ন এবং এখান থেকে শুরু হয় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হোন্ডাইয়ের পথ চলা। সেই সময় হোন্ডাই অটো সার্ভিস অন্যতম সাকসেসফুল গ্যারেজে পরিণত হয়, কিন্তু চাং তার গ্যারেজের সাফল্যে খুশি হলেও মনে মনে পুরোপুরি স্যাটিসফাইড ছিলেন না, কারণ তিনি মনে মনে তখনও কনস্ট্রাকশনের কাজকেই ভালোবাসতেন। স্বাধীনতার পর দক্ষিণ কোরিয়ার সরকার দেশের ডেভেলপমেন্টের জন্য নানা রকম কনস্ট্রাকশনের প্রজেক্ট শুরু করতে থাকে এবং চাং এসব দেখে নিজের একটি কনস্ট্রাকশন কোম্পানি চালু করে এবং নাম দেন হোন্ডাই সিভিল ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানি প্রথমে ছোট ছোট কনস্ট্রাকশনের কাজ করলেও পরে ধীরে ধীরে কোম্পানিটি অনেক বড় বড় প্রজেক্ট কমপ্লিট করেছিল। সবকিছুই ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু আবার চাংয়ের জীবনে আসে নতুন এক আঘাত। ১৯৫০ সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপরে হামলা করে এবং শুরু হয় কোরিয়ান ওয়ার। এই সময় চাং তার সমস্ত কনস্ট্রাকশন প্রজেক্ট ফেলে প্রাণ বাঁচাতে তার ভাইয়ের সাথে বুসান শহরে চলে আসেন। যুদ্ধ চলাকালীন তিনি যে কোনো রকমের কাজ করতেই ইচ্ছুক ছিলেন। এদিকে তার ভাই ভালো ইংরেজি বলতে পারত বলে চাং আমেরিকান সেনার এবং ইউএন সেনার কাছ থেকে যুদ্ধের প্রয়োজনীয় তাঁবু, টেন্ট এবং টেম্পোরারি ক্যাম্প প্রভৃতি বানানোর প্রজেক্ট পেতে শুরু করে এবং সেনার জন্য তিনি টাকার বিনিময়ে এসব বানিয়ে দিতে থাকেন। ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষ হয়। চাং আবার সিওল শহরে ফিরে আসেন এবং আবার কনস্ট্রাকশনের কাজ করতে শুরু করেন। তার কোম্পানি অনেক বড় বড় ডেভেলপমেন্টাল প্রজেক্টের উপরে কাজ করেছিল, যার মধ্যে ১৯৬৭ সালে সোয়াং ড্যাম, ১৯৭০ সালে গোয়াংবু এক্সপ্রেসওয়ে এবং কোরিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও উল্লেখযোগ্য ছিল। জাহাজ তৈরিতে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও চাং হোন্ডাই হেভি ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি স্থাপন করেন এবং উলসান বন্দরে একটি শিপইয়ার্ড তৈরি করেন, যা আজ বিশ্বের সবচেয়ে বড় শিপইয়ার্ড বা জাহাজ তৈরির কোম্পানি। এসবের পাশাপাশি চাং গাড়ি বানানোর জন্য ১৯৬৭ সালে হোন্ডাই মোটর কোম্পানি নামে একটি নতুন কোম্পানি স্থাপন করেন। শুরুর দিকে তার এই কোম্পানি ফোর্ড কোম্পানির কর্টিনা নামক গাড়ির মডেলগুলিকে কোরিয়ায় অ্যাসেম্বল করত, কিন্তু পরে চাং নিজের ব্র্যান্ডের গাড়ি বানাতে চায় এবং ফোর্ডের কাছ থেকে ইঞ্জিন এবং গাড়ি বানানোর টেকনোলজি কিনতে চায়, কিন্তু ফোর্ড কোম্পানি তাতে রাজি হয়নি। পরবর্তীতে জাপানের মিৎসুবিশি মোটরস কোম্পানি হোন্ডাইকে গাড়ির ইঞ্জিন বানানোর টেকনোলজি দিতে রাজি হয় এবং ১৯৭৫ সালে হোন্ডাই কোম্পানি তাদের প্রথম গাড়ি হোন্ডাই পনি কোরিয়ান মার্কেটে লঞ্চ করে। দেখতে দেখতে এই গাড়ি দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় গাড়িতে পরিণত হয়। চাং তার কোম্পানির তৈরি এই গাড়িগুলি বিদেশের বাজারেও বিক্রি করতে চেয়েছিলেন, তাই তিনি হোন্ডাই পনি গাড়িটিকে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং ১৯৮২ সালে ব্রিটিশ মার্কেটে লঞ্চ করেন। তারপর ১৯৮৪ সালে আমেরিকার কানাডায় হোন্ডাই পনিকে লঞ্চ করা হয়, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার ইউএসএতে হোন্ডাই পনিকে লঞ্চ করা সম্ভব হয়নি, কারণ পনি ইউএসএর যানবাহনের দূষণ সংক্রান্ত কিছু নিয়ম পালনে অসমর্থ হয়। পরবর্তীতে হোন্ডাই ১৯৮৬ সালে এক্সেল নামের আরও একটি মডেল লঞ্চ করে, যা আমেরিকার সমস্ত দূষণ সংক্রান্ত নিয়ম পূরণে সমর্থ হয় এবং এই গাড়ি সে সময় পুরো ইউএসএর কার মার্কেটকেই নাড়িয়ে দিয়েছিল, কারণ হোন্ডাই সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে হোন্ডাই এক্সেল নতুন গাড়িগুলি বিক্রি করতে শুরু করে। এর ফলে বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্রেতারাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার বদলে নতুন হোন্ডাই এক্সেল গাড়ি কিনতে শুরু করে এবং দেখতে দেখতেই এক্সেল আমেরিকার অন্যতম জনপ্রিয় গাড়িতে পরিণত হয়। আর এভাবেই চাং জু ইয়াংয়ের হোন্ডাই মোটর কোম্পানিও সারা পৃথিবীতে গাড়ি বিক্রি করতে শুরু করে। বন্ধুরা, আজকের দিনে হোন্ডাই গ্রুপের কাছে 9টি ছোট বড় সাবসিডারি কোম্পানি আছে, যাদের মধ্যে হোন্ডাই মোটর কোম্পানি বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি। আজকের দিনে পৃথিবীর যে কোনো দেশেই হোন্ডাইয়ের গাড়ি দেখতে পাওয়া যায়।
তো বন্ধুরা, এভাবে গ্রাম ছেড়ে পালানো একটি কৃষকের ছেলে নিজের অদম্য ইচ্ছা এবং পরিশ্রমের জোরে নিজের ভাগ্য পুরোপুরি বদলে ফেলে এবং তৈরি করে ফেলে বিশ্বের এবং দক্ষিণ কোরিয়ার অন্যতম সফল কোম্পানি হন্ডাইকে। 2001 সালের 85 বছর বয়সে চাং জু ইয়াং মারা যান এবং তার মৃত্যুর পরে হন্ডাই কোম্পানির সমস্ত দায় দায়িত্ব তার ছেলে মেয়েদের মধ্যে ভাগ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।